সেদিন হঠাৎ করে আসা এই বৃষ্টিটা ওয়েদার আর আমার মন দুটোকেই কেমন যেন এলোমেলো করে দিয়ে গেল। আর এলোমেলো মন একটুও ঘরে বসে থাকতে চাইলো না। আর আমি তো সেটাই করি যেটা মন চায়। অতএব আমিও বেরিয়ে পড়লাম। কোথায় গেলাম? চলুন আপনাদেরও নিয়ে যাই সেখানে। সেদিন সকালবেলায় হঠাৎ করে বৃষ্টি। অসময়ের বৃষ্টিই বলা যেতে পারে, কারণ মুম্বাইতে বর্ষাকাল মোটামুটি শেষই হয়ে গেছে। যদিও অক্টোবর অবধি বর্ষার কিছুটা রেস থাকে, তবুও যাই হোক, ভালোই হলো বৃষ্টিটা এসে। মনটা কেমন যেন একটা চঞ্চল হয়ে উঠল। মনে হলো আজকে আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না, বেরিয়ে পড়া যাক কোথাও একটা। সেই মতো বেরিয়ে পড়েছি আমি। আর টিনটিনও সেদিন ফ্রি ছিল। অতএব আমরা দুজনে মিলে চললাম একটা নতুন জায়গায়। নতুন জায়গা না, আমি অবশ্য অনেক বছর আগে এখানে গিয়েছিলাম, কিন্তু বহু বছর দেখা হয়নি। আর টিনটিনের জন্য জায়গাটা একদমই নতুন। ও প্রথমবার যাচ্ছে আমার সাথে। কোথায়? মুম্বাইয়ে মিউজিয়াম। কলকাতায় মিউজিয়াম তো ছোটবেলা থেকে দেখছি। কলকাতার মিউজিয়াম ভারতবর্ষের সব থেকে পুরনো এবং সব থেকে বড় মিউজিয়াম। মুম্বাই মিউজিয়াম অতটা না হলেও খারাপও খুব একটা নয়। আমার অনেক বছর আগে দেখার অভিজ্ঞতা থেকেই আমি টিনটিনকে বললাম, চল, আমরা তো অনেক শহরের অনেক মিউজিয়াম বা অনেক চিড়িয়াখানা ঘুরেছি, তুই কোনোদিন মুম্বাই মিউজিয়াম যাসনি, আজকে আমরা সেখানেই যাই। আর আপনাদেরও নিয়ে যাই সেখানে, কারণ আমি আপনাদের অনেক দেবস্থান দর্শন করাই। আপনারা ভাবতে পারেন আমি বোধহয় সারাদিন ঠাকুর দেবতা নিয়েই থাকি। তা নয়। নানা রকম জায়গায়, বিশেষ করে যে সমস্ত জায়গায় গেলে কিছু শেখা যায়, কিছু জানা যায়, মনের প্রসারতা বাড়ে, এই রকম জায়গায় আমি ভীষণ যেতে ভালোবাসি। চিরাচরিত কোনো জায়গা খুব একটা আমার পছন্দ হয় না। যেখানে সবাই যায়, যেখানে প্রচুর ভিড়, জানি না কেন আমি ঠিক সেই জায়গাগুলোকে ভালোবাসি নাই বলতে পারেন। চলুন আস্তে আস্তে যাই। আর বৃষ্টিতে ওয়েদারটা হঠাৎ করে বেশ সুন্দর হয়ে গেছিল। আর যখন বৃষ্টিটা থামছিল তখন কেমন একটা শরতের আকাশ চলে আসছিল, আবার তারপরে মেঘে আকাশটা ঢেকে যাচ্ছিল। আমার ড্রাইভারজি বললেন যে, ম্যাডাম আজকে আপনাকে একটা নতুন জায়গা দিয়ে নিয়ে যাই। আসলে কিছুদিন আগেই মুম্বাইতে সমুদ্রের নিচে দিয়ে রাস্তার উদ্বোধন হয়েছে। কদিন আগেই টিনটিন আমাকে বলছিল, যখন আমি কলকাতায় ছিলাম, যে মাম্মা আমরা মেট্রো চড়বো না, গঙ্গার নিচে দিয়ে মেট্রো যাচ্ছে, কিন্তু আমাদের সেই সুযোগ হয়নি। যাকগে, গঙ্গার নিচে দিয়ে আমরা যেতে পারিনি ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমরা সমুদ্রের নিচে দিয়ে কিন্তু যাচ্ছি। আমরা এই টানেলে ঢুকে পড়েছি। এই টানেলটা সোজা গিয়ে যাবে ওয়ার্লি। ওয়ার্লি লিঙ্কে এই টানেলটা যোগ হচ্ছে, এবং এই টানেলটার জন্য অনেকখানি সময় কিন্তু সেভ হয়ে গেছে। খুব সম্প্রতি এটা উদ্বোধন হয়েছে। একদমই নতুন এই টানেল। বেশ ভালো লাগছিল কিন্তু এখান দিয়ে যেতে। গঙ্গার নিচের মেট্রো চড়ার অভিজ্ঞতা কবে হবে আমরা জানি না, কারণ কবে আবার কলকাতা যেতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমি আর টিনটিন কিন্তু এই সমুদ্রের নিচে দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা খুব ভালো করে এনজয় করছিলাম। এই টানেলটি ব্যবহার করার ফলে আমাদের অনেকটা সময় সেভ হয়ে গেল, এবং মুম্বাইয়ের যে সাংঘাতিক ট্রাফিক, সেই ট্রাফিককেও আমরা খুব ভালোভাবে এড়াতে পারলাম। আমরা যাব কোলাবা। আমরা যাচ্ছি মুম্বাই মিউজিয়াম, যার নাম ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহশালা। বর্তমানে এটাই মুম্বাই মিউজিয়ামের নাম। আগে মুম্বাই মিউজিয়ামের নাম ছিল, তখন মুম্বাই নাম ছিল না, তখন তো ছিল বম্বে, তখন নাম ছিল প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। সেই নাম পরিবর্তন হয়ে এখন ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহশালা এই নামটাই হয়েছে। আমরা যাব সেখানে। আর সেটা হচ্ছে সাউথ মুম্বাইয়ের কোলাবায়। কোলাবাকে আমি আগেও বোধহয় আপনাদের বলেছি, আমাদের চৌরঙ্গি বলতে পারেন। কোলাবার কালাঘোড়া ফেস্টিভ্যাল এখানে হয়। একটা জায়গা আছে, খুব ফেমাস জায়গা, কালাঘোড়ার স্ট্যাচু আছে, সেখানে কালাঘোড়া ফেস্টিভ্যাল হয়।
সেই কালাঘোড়া ফেস্টিভ্যালের পাশেই এই মিউজিয়াম অবস্থিত। এই মিউজিয়াম 100 বছর কিন্তু পেরিয়ে গেছে এই মিউজিয়ামের বয়স। এই মিউজিয়াম শুরু হয়েছিল 1922 সালে 10ই জানুয়ারি। তাই এখন 2024 শতাব্দী পার করা এই মিউজিয়াম অত্যন্ত পুরনো মিউজিয়াম এবং আয়তনে বিরাট বড় না হলেও খুব একটা ছোটও নয়। যখন এই মিউজিয়ামের নাম রাখা হয় প্রিন্স অফ ওয়েলস, তখন আসলে পঞ্চম জর্জ তিনি ভারতে এসেছিলেন, মানে মুম্বাইতে এসেছিলেন। তার নামে বা তাকে সম্মান জানানোর জন্যই এই মিউজিয়ামের নাম রাখা হয় প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। আমরা এই মুহূর্তে যেখানটা পেরিয়ে যাচ্ছি এটাকে বলা হয় ফাউন্টেন। এখানে সন্ধেবেলা প্রচুর মানুষের সমাগম হয়, বেশ একটা ঘোরার জায়গা। সাউথ মুম্বাইতে কেউ এলে বা কোলাবাতে এলে তারা ফাউন্টেনের কাছে আসেনি, ছবি টবি তোলেন, একটু বসেন, রেস্ট নেন। এবং এই জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন, মানে সমস্ত অফিস, ব্যাংক, যাবতীয় জিনিসপত্র আমাদের ধর্মতলা যেমন, অ্যাকচুয়ালি একদমই সেরকম। আপনি কোনো তফাৎ খুঁজে পাবেন না আমাদের ধর্মতলার সাথে মুম্বাইয়ের কোলাবার। আমি একটু আগে যেটা বলছিলাম কালাঘোড়া, এই জাস্ট আমি ক্রস করছি কালাঘোড়া ফেস্টিভ্যালের জায়গাটা। এখানকে মুম্বাইয়ের আর্ট ফেস্টিভ্যাল এখানে হয়। আর এই দেখুন জাহাঙ্গীর আর্ট গ্যালারি, মুম্বাইয়ের একটি বিখ্যাত জায়গা জাহাঙ্গীর আর্ট গ্যালারি। আমাদের একাডেমি অফ ফাইন আর্টসের মতো প্রচুর বিখ্যাত শিল্পীদের আর্ট কালেকশন এখানে এক্সিবিশন হয়। জাহাঙ্গীর আর্ট গ্যালারির নাম কিন্তু এখানে সবাই এক নামে চেনে। তার ঠিক পাশেই এই মিউজিয়াম। এই যে আমরা পৌঁছে গেছি মিউজিয়ামে। এবার আমরা আস্তে আস্তে মিউজিয়ামের ভেতরে যাব। আমরা ঢুকে পড়েছি মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, বেশ প্রশস্ত। তবে প্রথমেই যেটা আমাদের একটা ঝটকা লাগলো, আমি এতটাতে রেডি ছিলাম না। আসলে কলকাতার মিউজিয়ামে তো এত টাকা টিকিট নয়। টিনটিন যখন টিকিট কাটতে গেল তখন পার পার্সন 150, মানে 150 টাকা করে এক একজনের টিকিটের ফেয়ার। মানে আমার আর টিনটিনের দুজনের লাগলো 300 টাকা। কলকাতায় কখনোই এতটা টিকিটের দাম নয়। যাই হোক, যেখানে যেমন সেখানে তেমন, তাই না? তো আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি মিউজিয়ামের ভেতর। বর্তমানে এই মিউজিয়ামের ডিরেক্টর হচ্ছেন সব্যসাচী মুখার্জি। দেখেই বুঝতে পারছেন বহু পুরনো মিউজিয়াম, ইংরেজ আমলের স্থাপত্য, সেই রকম বিল্ডিং, সেরকমভাবেই তৈরি মিউজিয়ামটা। আমি বললাম একটু আগে 1922 সালে এই মিউজিয়াম উদ্বোধন হয়। মিউজিয়ামে ঢুকতেই আমরা প্রথমেই একটা দোকানে গেছিলাম। আচ্ছা, এটা দেখুন কি সুন্দর পদ্মের একটা স্কাল্পচার, কিন্তু সেই দোকানে ছবি তোলা বারণ, তাই আমি ছবি তুলতে পারিনি। সেখান থেকে টিনটিন একটা বই কিনেছে, আমি পরে দেখাচ্ছি সেই বইটা। আপাতত আমরা একদম মেন জায়গাতে ঢুকে পড়েছি। এটাই হচ্ছে মিউজিয়ামে ঢুকলেই আপনি প্রথমেই এই জায়গাটি পাবেন। মিউজিয়ামটা খুব বেশি বড় নয়, আমি আগেই বলেছি দোতলা মিউজিয়াম। নিচে বেশ অনেকগুলো ঘর আছে আর তারপরে দোতলাতেও অনেকগুলো ঘর আছে। প্রথমেই যেটা আমি দেখলাম সেটা হচ্ছে একটি বরাহর স্কাল্পচার। নিচে অবশ্য সম্পূর্ণ ডিটেলস লেখা ছিল যে কোন যুগে এই বরাহ স্কাল্পচারটি বানানো হয়েছিল। তবে সত্যি বলতে কি আমি অতটা মানে পড়ার সুযোগ বা সময় অতটা ছিল না। এখানে মূলত গুপ্ত যুগ, মৌর্য যুগ, চালুক্য বংশ এবং রাষ্ট্রকূট, এই যে বিখ্যাত আমাদের ভারতবর্ষের যে বংশগুলো রয়েছে সেই সমস্ত সময়ের সমস্ত স্কাল্পচার এখানে অল্প অল্প করে ধরে রাখা হয়েছে। আমি যদিও ইতিহাসের ছাত্রী নই, কিন্তু আমার ইতিহাস খুব ভালো লাগে, ঐতিহাসিক স্থান আমি খুব ভালোবাসি এবং মিউজিয়ামও আমার ভীষণ ভালো লাগে। এই জন্যই ভালো লাগে সেই সময়কার যে স্কাল্পচার
সেই সময়কার যে এই চিত্রকলা, সেই সময়কার যে সমস্ত মানে ওনারা কত অল্প সামগ্রী দিয়ে, ছেনি হাতুড়ি দিয়ে এত সুন্দর মূর্তি তৈরি করতেন, অদ্ভুত অপূর্ব, মানে এই পাথর কেটে কেটে এই সমস্ত যে নিখুঁত মূর্তি কিভাবে যে ওনারা বানাতেন, সত্যি দেখে অবাক হয়ে যেতে হয় এবং গর্বিত হতে হয় আমি ভারতবাসী বলে। আমি এই জন্যেই আরও বেশি করে ভালোবাসি আমাদের ঐতিহাসিক স্থানগুলো দর্শন করতে, সেখানে যেতে, এবং এগুলোর সাথে দেখুন মহিষাসুর মর্দিনী, আমাদের মা দুর্গা। কিন্তু দুঃখের বিষয় জানেন তো, বেশিরভাগ মূর্তি না সংরক্ষণের অভাবে বলুন বা যে কোনো কারণে, আমাদের দেশে তো বহু বিদেশি আক্রমণ হয়েছে, প্রচুর মূর্তি ধ্বংস। দেখুন মা দুর্গার আসল ছবিটি ওখানে দেয়া আছে, আসলে মূর্তিটা কেমন ছিল, কিন্তু ওপরের পুরো অংশটাই কিন্তু ভেঙে গেছে। ভীষণ কষ্ট হয় এগুলো দেখলে, যে আমাদের শিল্পীরা কিভাবে এগুলো বানিয়েছিলেন, অথচ বিদেশি আক্রমণকারীরা নির্বিচারে এগুলোকে ধ্বংস করেছে। এটি কিন্তু গণপতি বাপ্পার একটি মূর্তি, সেটিও ভগ্নপ্রায়। কি অসাধারণ কাজ না, শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে এই রকম পাথর ভেঙে এই অপূর্ব কারুকার্য, সত্যি আর কি কোথাও আছে? সত্যি কি ভাবা যায়? সত্যি ভারতবর্ষ ইনক্রেডিবল, তাই না? ভারতবর্ষের এই ঐতিহ্য, ভারতবর্ষের এই সভ্যতা, ভারতবর্ষের এই কালচার, ভারতবর্ষের শিল্পকলা, ভারতবর্ষের সব কিছু নিয়ে সত্যি মানে সগর্বে বলতে হয় আমি ভারতবাসী। মহাদেবের এই স্থাপত্যটি তবু কিছুটা অক্ষুণ্ণ আছে। কি অপূর্ব না, অসাধারণ। এই সমস্ত দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে চলে যায়। আসলে মিউজিয়ামে আসলে হাতে প্রচুর সময় নিয়ে আসা উচিত। আমি আপনাদের সব তো দেখাতে পারবো না, কারণ সব দেখাতে গেলে ভিডিও যে কত বড় হবে তার ঠিক নেই, এবং আপনাদেরও এতক্ষণ ধরে দেখতে ভালো লাগবে না। এটা ব্রহ্মার একটা মূর্তি। যেদিকেই তাকাবেন সেদিকেই ভারতীয় সংস্কৃতির সুন্দর ছাপ সুস্পষ্ট। এই ম্যাপটাতে বলা আছে ইন্ডিয়ার কোথায় কোথায় এই স্কাল্পচারগুলো পাওয়া গেছে, এবং 320 BC থেকে 1600 শতাব্দী পর্যন্ত। এই ছবিটা দেখুন, অপূর্ব ন্যাচারাল কালার দিয়ে তৈরি, এবং এখনো পর্যন্ত এতটাই উজ্জ্বল, কোনো রকম এই কালারে কিন্তু মলিন হয়ে যায়নি এই ন্যাচারাল কালার। এটাও দুর্গারই একটা ছবি। আর এই মূর্তিটা দেখুন, এই মূর্তিটা কিন্তু আসলে বেশ বড়, অনেকটা বড়, একটা পুরো দেয়াল জুড়েই এই মূর্তিটা রাখা ছিল। এটাও মহাদেবেরই মূর্তি। ভারতীয় সংস্কৃতির প্রচুর প্রচুর নিদর্শন আমি এখানে দেখলাম, এবং সত্যি বলতে কি মন ভরে গেল। আমি কলকাতাতেও দেখেছি, এবং আমি অন্যান্য জায়গায় যে সমস্ত মিউজিয়াম গেছি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সব জায়গাতেই আমি দেখেছি। প্রতিবারই আমার নতুন করে ভাবতে ভালো লাগে, এবং আমি গর্বিত বোধ করি যে আমি ভারতবাসী। ভারতবর্ষকে ছেড়ে এবার একটু ইজিপ্টের পথে। দেখুন এই জায়গাটাকে ওরা নাম দিয়েছে আজব ঘর। এখানে সংরক্ষিত আছে মিশরের বিখ্যাত মমি। মমি তো আমি কলকাতা জাদুঘরে অনেকবার দেখেছি। আমি যখন প্রথম মুম্বাইয়ের জাদুঘরে আসি তখন কিন্তু আমি মমি দেখিনি। আমিও প্রথমবারই মুম্বাইয়ের জাদুঘরে মমি দেখলাম।
তবে সত্যি বলতে কি আমি খুব ভালো করে কিন্তু এটার ছবি নিতে পারলাম না, আমি নিজেই খুব একটা স্যাটিসফাইড নই। সেটার কারণ কিছুটা অবশ্য কাঁচের রিফ্লেকশন আসছিল, আর বাকিটা আমার যতদূর মনে হচ্ছে খুব ভালো করে সংরক্ষণ করা হয়নি। আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন যে সংরক্ষণ কিন্তু ভালোভাবে করা হয়নি। এবং আরেকটা জিনিস দেখে আমার অবাক লাগলো, কারণ কলকাতার জাদুঘরে কিন্তু মমির ছবি তোলা বারণ। সেই জায়গাটাতে বিশেষভাবে সিকিউরিটির ব্যবস্থা, এবং সমস্ত জায়গায় আমি দেখেছি বাটিতে বাটিতে করে ন্যাপথালিন বা নানা রকম জিনিস যেগুলোতে সংরক্ষণ করা হয় সেরকম সমস্ত জিনিসপত্র রাখা। এখানে কিন্তু কোথাও আমি সেই রকম কিছু দেখলাম না। মমি ছাড়াও অন্য অন্য কিছু কিছু নিদর্শন এখানে রয়েছে। আর একটা বড় স্ক্রিন আছে এখানে, যেখানে এই যে দেখুন মমির যে প্রতিকৃতি বা মমির কফিন সেইটার ছবি সব সময় কিন্তু এখানে ওই বড় স্ক্রিনে দেখানো হচ্ছে। মিশরের কিছু দেখলে বা ইজিপ্টের কিছু দেখলেই কেমন জানি হঠাৎ করেই আমার সবসময় শিয়াল দেবতার কথা মাথায় চলে আসে। সেই যে ছোটবেলায় পড়েছিলাম না ফেলুদার গল্পে শিয়াল দেবতা রহস্য, ইজিপ্ট মানেই যেন শিয়াল দেবতা, এরম একটা তো ধারণা হয়েই গেছিল সেই সময়। যাই হোক, এই হাতটা দেখুন, এই হাতটাকেও মমি করে রাখা হয়েছে। এই হাতটা তবু বোঝা যাচ্ছে কিছুটা, বাদ বাকিগুলো আমি কিন্তু খুব একটা ভালো বুঝতে পারিনি। আপনারা বলতে পারবেন ছবিটা দেখেই যে ঠিকভাবে বোধহয় সংরক্ষণ করা হয়নি। যাই হোক, এবার আমরা একতলা ছেড়ে দোতলায় যাচ্ছি। মিউজিয়ামটা দোতলাই, এটা হচ্ছে দোতলা। দোতলায় ঢুকেই প্রথমেই করিডরে, সম্পূর্ণ করিডরটাই কিন্তু খুব সুন্দর সুন্দর অয়েল পেন্টিংয়ে ভর্তি। আমি দোতলা থেকে একতলাটা আপনাদের দেখাচ্ছি বা ওপরটাও দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে পুরো মিউজিয়াম। দোতলায় দাঁড়িয়ে এক্ষুনি যে আমরা নিচে থেকে এলাম না, সেই নিচে ওটা। আর এই দেখুন দোতলার পুরো করিডরটাতে, পুরো দেয়ালে, সমস্ত দেয়ালটাতেই শুধু ছবি লাগানো রয়েছে। আর একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, বেশিরভাগ সংগ্রহ কিন্তু আমাদের শ্রদ্ধেয় রতন টাটার কাছ থেকে এসেছে। উনি এই সমস্ত জিনিস, বেশিরভাগ জিনিসই উনি কিন্তু এই মিউজিয়ামে দান করেছেন। এটা চন্দন কাঠের তৈরি একটা গয়নার বাক্স বা কিছুর একটা বাক্স। এই সমস্ত জিনিসগুলোই এই করিডরের মধ্যে রাখা আছে। ওপরে ওঠার পর, করিডর দেখার পর, ওপরেও আছে অনেকগুলো ঘর, তার মধ্যে একটা ঘরে আছে বুদ্ধা। বুদ্ধের সমস্ত কিছু এই ঘরের মধ্যে রাখা রয়েছে। আমরা কোনো মনস্ট্রিতে গেলে যে দেখতে পাই যা, সেই সমস্তই আছে এখানে রাখা। নেপাল থেকে কালেকশন করা, তাই এই ডিটেলস এখানে সমস্ত লেখা রয়েছে। এবং সেই সঙ্গে রয়েছে প্রে হুইল, যে প্রে হুইল ঘুরিয়ে বুদ্ধিস্টরা তাদের কামনা বাসনা, মনের ইচ্ছা, প্রে সমস্ত কিছুই জানান।
কি সুন্দর না এগুলো, ভীষণ কিউট কিন্তু দেখতে। কি অদ্ভুত সুন্দর এই মূর্তি। আমি আগেই বললাম এই মিউজিয়াম পেরিয়ে গেছে 100 বছর, তাই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেই এই মিউজিয়াম পড়ে। তারই একটা মিনিয়েচার এখানে বানিয়ে রাখা আছে। প্রথম দিকে তো পঞ্চম জর্জের নাম অনুসারে বা ওনারকে সম্মান জানাতে প্রিন্স অফ ওয়েলস নাম দেওয়া হয়েছিল। 1998 সালে শিবাজি মহারাজের নামে এর নতুন করে নামকরণ হয়। মিউজিয়াম দেখতে অনেকেই খুব ভালোবাসেন, আবার অনেকেই ভালোবাসেন না। আমি জানি সেটা আপনাদের কার কতটা ভালো লাগবে আমি জানি না, কিন্তু আমার মনে হলো যে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, আপনাদের দেখানো উচিত। এই মুহূর্তে আমি যে ঘরে এসে পৌঁছে গেছি সেই ঘর কিন্তু আমাদের ভারতবর্ষের হীরের জায়গার, মানে গোলকুন্ডাতে আগে আমাদের ভারতবর্ষে যে হিরে পাওয়া যেত তারই কিছু রেপ্লিকা এখানে রাখা আছে। রেপ্লিকা দেখেই তো আমার চোখ একদম ছানা বড়া যাকে বলে। রেপ্লিকা যদি এত উজ্জ্বল হয় তাহলে আসল হিরেগুলো বা আসল যে মূল্যবান পাথরগুলো সেগুলো না জানি কত সুন্দর, কত উজ্জ্বল ছিল। কি অপূর্ব রং না এই পাথরটার, আর দুটি দেখুন, এটা কিন্তু আসল নয়। তারপরে এলো কোহিনূর। কোহিনূরের রেপ্লিকা দেখে যদি আমার এই অবস্থা হয় তাহলে আসল কোহিনূর না জানি কত সুন্দর। আর সেই সঙ্গে মনটা ভরে গেল প্রচণ্ড একটা বিষাদে। আমাদের ভারতবর্ষের কত অমূল্য সম্পদ আজকে বাইরে, কিভাবে আমাদের ভারতবর্ষকে ধ্বংস করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে। এর পরের ঘর সাজ শৃঙ্গার, মানে সাজঘর বলতে পারেন। এখানে সমস্ত বেশিরভাগ মারাঠা সাম্রাজ্যে যে সমস্ত গয়নাগাটি ব্যবহার করা হতো, মারাঠিরা যে সমস্ত গয়নাগাটি ব্যবহার করতেন, সেই সমস্ত কালেকশন এই পুরো ঘরটা জুড়ে। দেখুন কি সুন্দর না, আমার তো মনে হচ্ছিল এইগুলো সব অক্সিডাইজের, আর এগুলো তো দিব্যি এখনো ব্যবহার করা চলে, তাই না? খুব সুন্দরভাবে এই সমস্ত সাজ শৃঙ্গার এবং গয়নার বাক্স সমস্ত কিন্তু এখানে সংরক্ষণ করা রয়েছে, এবং সত্যি সত্যিই কিন্তু এগুলো বোধহয় এখনো ব্যবহার করা যায়, এগুলো এখনো যুগোপযোগী। সেই সময় মহিলারা যা যা গয়না ব্যবহার করতেন সমস্তই এখানে রয়েছে। দ্য গ্রেট কিংডম মহারাষ্ট্র, আমরা ছোটবেলায় পড়েছি কিন্তু মারাঠা সাম্রাজ্য সম্পর্কে, অন্তত আমি তো পড়েছি। মোটামুটি এখানেই এবার শেষ করব। এবার আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছি। এরকমই প্রচুর কালেকশানে ভর্তি। আমরা বাইরে বেরিয়ে পড়েছি, আর ভাবলাম 2-3টে ছবিও তুলে নিই আমি আর টিনটিন ঝটপট। এইবারে আপনাদের দেখাই টিনটিন যে বইটা কিনলো সেই বইটার একটু অংশ। এখানে সেই সমস্ত ছবিগুলোই রয়েছে, বা বইটা সেই সমস্ত বিষয়গুলো নিয়েই যেগুলো এই মিউজিয়ামে আমরা দেখে এলাম। তাই এই মিউজিয়াম সম্পর্কে জানতে গেলে এই বইটা যদি কেউ পড়ে
তাহলে সে ডিটেলস জেনে যাবে যে এই মিউজিয়ামে কি কি আছে, সেগুলো কোন সময়ের, কোন যুগের, কে বানিয়েছিল, ডিটেলস এখানে আছে। এটা মিউজিয়ামের ছবি এবং এখানে ডিরেক্টর সব্যসাচী মুখার্জি তার নিজস্ব বয়ানে কিছু বলেছেন। আমরা এতক্ষণ ধরে যে সমস্ত স্কাল্পচার দেখলাম, ভারতবর্ষের, ইজিপ্টের, গ্রিসের, সেই সমস্ত কিছুর ছবি এবং তার ডিটেলস এখানে রয়েছে। টিনটিনের তো সবেতেই উৎসাহ, ওর তো সবকিছুই ভালো লাগে, তাই ও এই বইটা কিনলো। প্রথমেই যে আমরা ঢুকতে দেখেছিলাম এই কমল বা পদ্মের এই স্কাল্পচার, সেই ছবিটা। চলুন এবার বাড়ি ফেরা যাক। আমার সামনে এই মুহূর্তে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বা ভিক্টোরিয়া টার্মিনাস বা সিএসটি, যাই বলুন না কেন। এবার আস্তে আস্তে আমি বাড়ির পথে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার আপনাদের মতামত জানার কিন্তু বিশেষ আগ্রহ থাকে। আপনারা জানালে আমার খুব ভালো লাগে এবং পরের ভিডিওটাও আমি বানাতে উৎসাহ পাই। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখন এই বড় বাড়িটা দেখছেন, এই বাড়িটা মুম্বাই মহানগরপালিকার অফিস। মহানগরপালিকা মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। চলুন, সন্ধে নেমে গেছে। মুম্বাইতে তো সন্ধে অনেক পরে হয়, 7টা, 7:30টার পরে এখানে সন্ধে হয়। আজ তাহলে আসি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে থাকবেন, আর সেটাই করবেন যেটা মন চায়। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।